গুড মর্নিং স্টুডেন্টস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে 25টা মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের উপরে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেনগুলো এতটাই ইম্পর্টেন্ট, যদি তোমরা এগুলো ভালো করে যদি করো বা এই সিরিজটি যদি করানো হচ্ছে, যদি ভালো করে তোমরা এই সিরিজটি যদি করো, আশা করছি তোমরা কিন্তু প্রিলিমস পরীক্ষাতে 2021-এর যে প্রিলিমস পরীক্ষা হবে সেখানে কিন্তু 15+ কিন্তু স্কোর ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো সকলকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো ক্লাসটি আজকে শুরু করা যাক। তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ইয়ার অফ অ্যাটমসফিয়ার ইজ। তা আমাদের অ্যাটমসফিয়ারের ইয়ারের মধ্যে সবথেকে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট এগুলোর মধ্যে কোনটি? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দুটো। যে কোনো পরীক্ষাতে তোমরা কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পেতে পারো। তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব দুটো প্রশ্ন কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করো এবং এই দুটো প্রশ্ন যদি পারো খাতায় একটু নোট ডাউনও করে রাখো। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন করছো না কেন, যদি সায়েন্সের সে পরীক্ষা যদি থাকে, সায়েন্স যদি সিলেবাসে থাকে সেই পরীক্ষার, এই প্রশ্নগুলো কিন্তু তার পড়ার কিন্তু চান্সেস খুবই বেশি। তো রিকোয়েস্ট করব ভালো করে কিন্তু দুটো প্রশ্নকে মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? তো এখানে বলেছে আমাদের অ্যাটমসফিয়ারের এয়ারের মধ্যে সবথেকে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট এগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে নাইট্রোজেন। কারণ নাইট্রোজেন কত পার্সেন্ট আছে আমাদের ইয়ারের মধ্যে, সেটা হচ্ছে 78%, ছোটোবেলা থেকে সবাই পড়ে এসেছি। আর অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে কত? 21%। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে কি নাইট্রোজেন, সেকেন্ড হচ্ছে কি অক্সিজেন, ঠিক আছে, আর থার্ড হচ্ছে কি আর্গন। ক্লিয়ার? বুঝতে পারছো? তো একটু দেখে নিয়ে পরে, the most abundant naturally occurring gas is nitrogen, which makes about 78% of air. Oxygen O2 is the second most abundant gas at about 21%, and the inert gas argon is the third most abundant gas. তো আমাদের আর্থের অ্যাটমসফিয়ার এয়ারের মধ্যে সবথেকে মোস্ট অ্যাবান্ডেন্ট যে গ্যাস হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন, সেটা হচ্ছে 78%, তারপর হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে 21%, আর তারপর হচ্ছে কি ইনার্ট গ্যাস, সেটা হচ্ছে আর্গন। ঠিক আছে, এই তিনটে হচ্ছে কিন্তু সবথেকে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট আমাদের অ্যাটমসফিয়ারের ইয়ারের মধ্যে। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট বললাম, দেখে নাও কেন। কোশ্চেন বলেছে এখানে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন ক্রাস্ট অফ দ্য আর্থ ইজ। তো এখানে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। এখানে বলেছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল, এখানে কিন্তু মেটালের কথা বলেছে। আমাদের আর্থ ক্রাস্টের মধ্যে সবথেকে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল এগুলোর মধ্যে কোনটি? ক্লিয়ার? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? তো একটু এক্সপ্লেনেশনে দেখো কি আছে। ইন দ্য আর্থ ক্রাস্ট অক্সিজেন পার্সেন্টেজ ইজ 46.6%, বাট অক্সিজেন বিলং টু নন মেটাল গ্রুপ। তো এখানে বলেছে মেটাল গ্রুপের ব্যাপারে বলেছে, আর এখানে যে অক্সিজেন যদি হতো, যদি কোনো নন মেটাল গ্রুপ বা নর্মাল এলিমেন্টের যদি কথা হতো তখন কিন্তু অক্সিজেন হতো, কারণ অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে 46.6%, কিন্তু এটা হচ্ছে কি নন মেটাল গ্রুপে এটা বিলং করে, তাই জন্য এটা কিন্তু হবে না। আর যদি মেটাল বলেছে এখানে কোয়েশ্চেনে, তাহলে মেটাল হয়েছে কোনটা? অ্যালুমিনিয়াম। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইজ 8.1% of aluminum, 5% of iron, and 3.6% of calcium, followed by sodium, potassium, magnesium, and titanium. তো আমাদের আর্থ ক্রাস্টের মধ্যে সবথেকে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল হচ্ছে কি অ্যালুমিনিয়াম 8.1%, তারপর হচ্ছে আয়রন 5.5%, তারপর হচ্ছে ক্যালসিয়াম 3.6%, তারপর হচ্ছে কি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং টাইটেনিয়াম। ক্লিয়ার? তো এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে রাখবে এবং এগুলোকে একটু পারলে খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? চলো, তো অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021-কে টার্গেট করে এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে মক টেস্ট সিরিজ। খুবই ইম্পর্টেন্ট এই মক টেস্ট সিরিজটা। যারা ভালো করে তোমরা প্রিপারেশন করে নিয়েছো অথবা তোমরা লাস্ট মিনিট তোমাদের প্রিপারেশনটাকে আরও বেটার করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো নিজেদেরকে। তোমরা কী কী পেয়ে যাবে একবার দেখে নাও। ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে 15টি, স্পিড টেস্ট পেয়ে যাবে 220টি, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট থাকবে 60টা। পুরোপুরি কিন্তু 100% সিলেবাস কভার করা আছে, ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। পরীক্ষাগুলো দেওয়ার পর তোমরা সেখান থেকে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে, আর আনলিমিটেড টাইম তোমরা কিন্তু এটাকে অ্যাটেম্প্ট করতে পারবে। আর যতগুলো কোয়েশ্চেন এখানে করানো হবে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন। ঠিক আছে, তোমরা টোটাল টেস্ট পেয়ে যাবে 295টা টেস্ট পেয়ে যাবে, আর টোটাল কোয়েশ্চেন থাকবে তোমাদের সেখানে 10,000-এর উপর। ক্লিয়ার? ডিসক্রিপশন বক্সে তোমরা গিয়ে ভালো করে তোমরা এখানে কোর্স এবং পেমেন্ট লিঙ্কটা এখানে দেওয়া আছে, তোমরা ক্লিক করে সেখানে সমস্ত ডিটেলস ওখানে তোমরা দেখে নিও। আর অবশ্যই যখন তোমরা এনরোলমেন্ট করবে AMAR এই যে কোডটা দেখতে পাচ্ছ,
এই কোডটা কিন্তু তোমরা অবশ্যই টাইপ করে এখানে এন্টার করে দেবে। তোমরা যদি এই কোডটা টাইপ করো তোমরা কিন্তু স্ট্রেট 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু AMAR50 কোডটা ব্যবহার করে 50% ডিসকাউন্ট অ্যাভেল করে নেবে এই মক টেস্ট সিরিজের জন্য। ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, তোমাদেরকে আমরা গাইড করে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনেও কি আছে, লিভিং অবজেক্টস নিড ফুড টু অবটেন ড্যাশ। তো প্রত্যেকটা লিভিং অর্গানিজমস বা লিভিং অবজেক্ট যারা এক্সিস্ট করে আর্থের মধ্যে, তাদের কিন্তু প্রত্যেকটা লিভিং অর্গানিজমসের কী দরকার? খাবার দরকার। ঠিক আছে, কেন খাবার দরকার সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো সঠিক উত্তরে যাবে অপশন সি, এনার্জি পাওয়ার জন্যে। প্রত্যেকটা লিভিং অর্গানিজমস যারা সার্ভাইভ করে আর্থের মধ্যে, তাদের কিন্তু কী দরকার হচ্ছে? খাবার দরকার ফর দেয়ার এনার্জি। ঠিক আছে, সেখান থেকে কী পাবে? এনার্জি পাবে। এনার্জি পেলে তারা সেখান থেকে কাজ করার ক্ষমতা পাবে। ঠিক আছে, এনার্জি ডেফিনেশন হচ্ছে এবিলিটি টু ডু ওয়ার্ক। তো এখানে বলেছে এক্সপ্লেনেশন দাও কি আছে, ইন অর্ডার টু সার্ভাইভ অল লিভিং থিংস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড ফুড। Animals obtain their food from plants and other animals which provide them with the energy they need to move and grow. And animals must provide these basic needs along with shelter and from bad weather and predator. প্রত্যেকটা লিভিং অর্গানিজমস যারা সার্ভাইভ করে আর্থের মধ্যে, তাদের কিন্তু তিনটে বেসিক জিনিস দরকার। সেটা হচ্ছে এয়ার, ওয়াটার এবং খাবার, তার সাথে হচ্ছে শেল্টার। ক্লিয়ার? তো প্রত্যেকটা লিভিং অর্গানিজমসের খাবার এ কারণে দরকার, সেখান থেকে তারা এনার্জি পাবে। এনার্জি পেলে তারা কিন্তু সে এক কাজ করবে বা অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করবে। ঠিক আছে, আর শেল্টার এই যে কারণে দরকার, ব্যাড ওয়েদার এবং প্রেডিটর যারা হার্ম করে তাদেরকে, সেখান থেকে তারা যাতে বেঁচে থাকতে পারে, তো সে কারণে তাদেরকে শেল্টারও দরকার হয়। ক্লিয়ার? তো এয়ার, ওয়াটার এবং ফুড, তার সাথে শেল্টার কিন্তু প্রত্যেকটা লিভিং অর্গানিজমসের দরকার হয়। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, মাইটোকন্ড্রিয়া ইন আ হিউম্যান বডি হেল্পস টু ড্যাশ। প্রত্যেকটা সেলের মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। তো মাইটোকন্ড্রিয়ার ফাংশন হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? পাওয়ার হাউস অফ সেল। কারণ সেল যে এনার্জিটা পায় সেটা কোথা থেকে পায়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে পায়। তাহলে মাইটোকন্ড্রিয়া ইন হিউম্যান বডি হেল্পস টু কী হবে? সেটা প্রোভাইড এনার্জি। কারেক্ট আনসার হবে প্রোভাইড এনার্জি। এটা দেখে নিয়ে ব্যাপারে, আর তোমরা ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই, জিনিসটা আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সপ্লেনেশনে বলেছে দেখো, মাইটোকন্ড্রিয়া আর এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ নিয়ারলি অল সেল ইন দ্য বডি। These organelles are the powerhouse of cell, providing energy to carry out biochemical reactions and other cellular processes. Mitochondria make energy for cell from the chemical energy stored in the food we eat. তাহলে মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে? প্রত্যেকটা সেলের কিন্তু একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। কারণ সেল যখন অ্যাক্টিভিটিসগুলো করে, যেমন বায়োকেমিক্যাল রিয়াকশন করে, তখন তাদের কী লাগে? এনার্জি লাগে। তো তারা এনার্জিটা কোত্থেকে পাচ্ছে? সেটা হচ্ছে তারা মাইটোকন্ড্রিয়া থেকে পাচ্ছে, যেটাকে বলা হয় কি? পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া এনার্জিটা কীভাবে তৈরি করছে? আমরা যে খাবারটা খাচ্ছি সেখানে কি কেমিক্যাল এনার্জি স্টোর হচ্ছে খাবারটার সাথে, সেখান থেকে মাইটোকন্ড্রিয়া কী করছে? এনার্জিটাকে ইউটিলাইজ করে সেলকে প্রোভাইড করছে। সেল সেখান থেকে সমস্ত ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশনস এবং আদার সেলুলার প্রসেসগুলো সেগুলো পারফর্ম করছে। তো সে কারণেই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? পাওয়ার হাউস অফ সেল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য লেংথ অফ 12 ইঞ্চেস। 12 ইঞ্চেস মানে হচ্ছে 1 ফুট। তো 1 ফুট ইকুয়ালস টু কত মিটার, বা 12 ইঞ্চেস ইকুয়ালস টু কত মিটার? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 0.3048 মিটার। তাহলে 1 ফিট হয়েছে কত? 0.3048 মিটার। ঠিক আছে, বা এটাকে 1 ফিটকে বলা কি? 12 ইঞ্চ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম পার সেকেন্ড ইজ অ্যাপ্রক্সিমেটলি কত? লাইট যখন ভ্যাকুয়াম থেকে ট্রাভেল করে, ভ্যাকুয়াম হচ্ছে এমটি স্পেস যেখানে কোনো পার্টিকলস, মলিকিউলস, এয়ার কিছু নেই, সেখান থেকে যখন ট্রাভেল করে তার স্পিড কত থাকে? তো জেনারেলি আমরা মিটার পার সেকেন্ডে করি। তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বাট এখানে সব কী আছে? কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে কত হয়ে যাবে? 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। তো একটু দেখে নিই এরপরে, লাইট ট্রাভেলস অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড ইন আ ভ্যাকুয়াম which has refractive index of 1, but it slows down to 2,25,000 km per second in water and 2 lakhs km per second in glass, which is refractive index of 1.5.
তাহলে যখন লাইট ভ্যাকুয়ামের থেকে ট্রাভেল করে তার স্পিড হয়ে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? যখন লাইট ট্রাভেল করে ওয়াটারের থেকে তখন তার স্পিড হয়ে যায় 225,000 কিলোমিটার পার সেকেন্ড, মানে 2,25,000 কিলোমিটার প্রতি সেকেন্ড। আর যখন লাইট ট্রাভেল করে তোমার গ্লাসের থেকে তখন তার রিফ্র্যাক্টিভ মানে তখন তার স্পিড হয়ে যায় কত, 2 লাখ কিলোমিটার বা 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভ্যাকুয়ামটাই, কিন্তু ম্যাক্সিমাম টাইম ভ্যাকুয়ামটাই দেয়, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, 1 স্কোয়ার মিটার ইজ ইকুয়ালস টু ড্যাশ। তাহলে 1 স্কোয়ার মিটার ইকুয়ালস টু কত ফিট। ক্লিয়ার? কত ফিট বলেছে, মানে 1 স্কোয়ার মিটার কত ফিট হয়। তাহলে সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 10.76 স্কোয়ার ফিট। আমরা জানি 1 মিটারের ভ্যালু কত, 1 মিটার হচ্ছে 3.28 ফিট। ঠিক আছে, 3.28 ফিট। তাহলে 1 মিটার স্কোয়ার কত হয়ে যাবে, 1 মিটার ইন্টু 1 মিটার, তাহলে সেটাও 3.28 ইন্টু 3.28 যদি মাল্টিপ্লাই করি তাহলে নিয়ার অ্যাবাউট 10.76 স্কোয়ার ফিট আসবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, অপশন বি, সেটা হচ্ছে 10.76 স্কোয়ার ফিট। 1 স্কোয়ার মিটার ইকুয়ালস টু 10.76 স্কোয়ার ফিট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which one of the following is an example of electrical power being turned into mechanical power। তাহলে এগুলোর মধ্যে কোন জিনিসটি ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে কনভার্ট করে কিসে, মেকানিক্যাল পাওয়ারে, বা ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্ট হয় কিসে, মেকানিক্যাল এনার্জিতে। এগুলোর মধ্যে কোনটি? তাহলে আয়রন বক্স যদি আমি কনসিডার করি, তাহলে আয়রন বক্স কী করে, ইলেকট্রিক এনার্জিটা কনভার্ট করে হিট এনার্জিতে। টেলিভিশনে যদি হয় তাহলে টেলিভিশনের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে লাইট এনার্জি অথবা হিট এনার্জিতে। আর টর্চ যদি কনভার্ট বলি তাহলে সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি বা কেমিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে কিসে, তোমার লাইট এনার্জিতে। একমাত্র টেবিল ফ্যান যেটা হচ্ছে, এটি হচ্ছে কারেক্ট আনসার, টেবিল ফ্যানটা হচ্ছে কারেক্ট আনসার, সেটা কিসে কনভার্ট করছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কনভার্ট করছে হচ্ছে কিসে, মেকানিক্যাল এনার্জিতে। ক্লিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখিনি একটু এই ব্যাপারে, ইন ইলেকট্রিক ফ্যান এনার্জি ইজ কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি। ইলেকট্রিক ফ্যানে কী হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে মেকানিক্যাল এনার্জি। আর কনভার্সেশন অফ এনার্জি কী বলে, কনভার্সেশন অফ এনার্জি ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। তাহলে একটা ফর্ম থেকে আর একটা ফর্ম যখন এনার্জি কনভার্ট হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি কনভার্সেশন অফ এনার্জি। ক্লিয়ার? তোমাদেরকে আমি ল অফ কনজারভেশন অফ এনার্জিটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এনার্জি ইজ নাইদার ক্রিয়েটেড নর ইট ইজ ডিস্ট্রয়, ইট ইজ জাস্ট ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম অফ এনার্জি টু আনাদার ফর্ম অফ এনার্জি। এনার্জিকে নাইদার ক্রিয়েট করা যায়, এনার্জিকে কিন্তু ডিস্ট্রয়ও করা যায় না। এনার্জি কী হয়, একটা ফর্ম অফ এনার্জি থেকে আরেকটা ফর্ম অফ এনার্জিতে সেটা ডাইরেক্টলি কনভার্ট হয়। ক্লিয়ার? এনার্জি ইজ এ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ইটস এসআই ইউনিট ইজ জুল। এনার্জির এসআই ইউনিট হচ্ছে কি জুল। আয়রন বক্সের কী হচ্ছে, ইলেকট্রিক এনার্জি ইজ ট্রান্সফর্ম টু হিট এনার্জি। টেলিভিশনে কী হচ্ছে, ইলেকট্রিক এনার্জি ইজ কনভার্টেড টু লাইট এনার্জি। টর্চে কী হচ্ছে, কেমিক্যাল এনার্জি স্টোর ইন ব্যাটারি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক এনার্জি দেন ট্রান্সফর্ম টু হিট এবং লাইট এনার্জি। অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে একমাত্র টেবিল ফ্যান এখানে হচ্ছে কি ইলেকট্রিক এনার্জি কিসে কনভার্ট করছে, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, আ পারসন ক্যান জাম্প 2 feet হাই অন আর্থ, হাউ ফার হাই হি ক্যান জাম্প অন সারফেস অফ দ্য মুন। তাহলে পৃথিবীতে যদি একটা মানুষ ঝাঁপায় সে কিন্তু 2 ফিট উঁচু ঝাঁপাতে পারবে। সেম মানুষটি যদি চাঁদে যায় সেখানে যদি সে ঝাঁপায় তাহলে তার হাইটটা কতটা উঁচু সে ঝাঁপাবে। ঠিক আছে, আমরা কি জানি আর্থের গ্র্যাভিটি কি হয়, আর্থ থেকে যদি মুনের গ্র্যাভিটি যদি কম্পেয়ার করি সেটা হচ্ছে মুনে হচ্ছে 1/6 কম। ঠিক আছে, আর্থের গ্র্যাভিটি থেকে যদি কম্পেয়ার করি মুনের গ্র্যাভিটিটা সেটা হচ্ছে কিন্তু 1/6 কম। তাহলে আর্থে যদি সে মানুষটা 2 ফিট যদি হাই সে জাম্প করতে পারে, 6 টাইমস বেশি জাম্প করতে পারবে কিসে, চাঁদে গিয়ে। তাহলে সেখানে তার হাইট কত হয়ে যাবে, 12 ফিট। তাহলে আর্থে যদি একটা মানুষ 2 ফিট উঁচুতে যদি ঝাঁপায়, সেম মানুষ যদি চাঁদে যায়, চাঁদে গেলে কি হয়, আর্থের গ্র্যাভিটি হয়ে যায় কি 1/6। ঠিক আছে, 6 টাইমস কমে যায় আর্থের গ্র্যাভিটিটা চাঁদে। তাহলে সেখানে সে ঝাঁপাতে পারবে কত, সেটা হচ্ছে 12 ফিট ঝাঁপাতে পারবে। ক্লিয়ার? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 12 ফিট। তো দেখে নিয়ে ব্যাপারে, ইফ আ পারসন জাম্পস 1 মিটার অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ হি উইল এবল টু জাম্প 6 মিটার অ্যাট দ্য সারফেস অফ মুন। কোনো মানুষ যদি পৃথিবীতে 1 মিটার যদি ঝাঁপায় সে কিন্তু চাঁদে গিয়ে 6 মিটার ঝাঁপাতে পারবে। ঠিক আছে,
Therefore, the ratio of moon acceleration due to gravity to the earth acceleration due to gravity taken as a surface would be 1/6. কারণ আর্থের যে অ্যাক্সেলারেশন গ্র্যাভিটির যে মানে গ্র্যাভিটেশনাল পুল যেটা হচ্ছে সেটা যদি কম্পেয়ার করি চাঁদের থেকে আর্থের থেকে 1/6 কম হচ্ছে চাঁদে, সে কারণে 6 টাইমস বেশি সে উচ্চতা চাপাতে পারবে চাঁদে গিয়ে আর্থের থেকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য নাম্বার অফ বোনস ইন নর্মাল হিউম্যান বডিজ, মানব শরীরের মধ্যে হাড়ের সংখ্যা কত? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 206। মানব শরীরের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে কত? অ্যাপ্রক্সিমেটলি 206। ক্লিয়ার? এটা দেখে নিই এরপরে, দ্য হিউম্যান স্কেলেটন অফ অ্যান অ্যাডাল্ট কনসিস্ট অফ 206 to 213 bones and there are 300 bones in children depending on counting of sternum. It is composed of 300 bones at birth but later decreases to 80 bones in the axial skeleton and 126 bones in appendicular skeleton. Many small accessory bones such as some sesamoid bones are not included in this count. তাহলে হিউম্যানরা যখন বার্থ জন্ম নেয় তখন তারা প্রায় 300টা হাড় নিয়ে তারা জন্ম নেয়, আস্তে আস্তে সেই হাড়গুলো জয়েন্ট হয়, জয়েন্ট হতে হতে সেগুলো কিন্তু কমে যায়। আর নর্মাল হিউম্যান বডির মধ্যে 206 থেকে 213টি কিন্তু হাড় থাকে নর্মাল হিউম্যান বডিতে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, প্রেশার কুকার ক্যান কুক কুইকার বিকজ অফ হায়ার ইনসাইড ড্যাশ। তাহলে প্রেশার কুকারে খাবার যদি তৈরি করা হয় সেটা কিন্তু ইজিলি বা তাড়াতাড়ি খাবারটি তৈরি হয়ে যায়, গ্যাস খরচা কিন্তু কম হয়। কারণ কি হয়, প্রেশার কুকারে এমন একটা জিনিস হয় সেটার কারণে খাবারগুলো তাড়াতাড়ি সেটা রান্না হয়ে যায়। সেটা অপশনের অ্যান্সারে যাবে অপশন এ, সেটা হচ্ছে প্রেশার। তো কুকার প্রেশারের মধ্যে আমরা বলেই থাকি কুকার প্রেশারটা কী হয়, কুকারের মধ্যে প্রচুর হাই থাকে। তো হাই প্রেশারের কারণে খাবারগুলো ইজিলি বয়েলড হয়ে যায় আর টেম্পারেচারটা ইজিলি রাইজ হয়ে যায়। ঠিক আছে, সে কারণে খাবারগুলো তাড়াতাড়ি সেগুলো রান্না হয়ে যায়। তো এটা দেখে নিয়ে ব্যাপারে, ফুড ইজ কুকড মোর কুইকলি ইন pressure cooker because at the higher pressure the boiling point of water rises to 100 degrees Celsius to 121 degrees Celsius. Since less water or liquid has to be heated, the food reaches its cooking temperature faster. তো অ্যাকচুয়ালি প্রেশার কুকারে যখন রান্না করা হয় তো প্রেশার কুকারের মধ্যে প্রেশারের হিউজ প্রেশারের কারণে ওয়াটারের যে বয়লিং পয়েন্ট সেটা কিন্তু খুব হাইলি রাইজ করে। নর্মাল ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি, কিন্তু প্রেশারের হওয়ার কারণে সেটা হয়ে যায় কত? 121 ডিগ্রি। আর এই কারণে যে সমস্ত জিনিসগুলো ইউজ করে প্রেশার কুকারের মধ্যে সেগুলো কিন্তু ইজিলি একটা কুকিং টেম্পারেচার গেন করে নেয়, দিয়ে সেই সমস্ত রান্নাগুলো ইজিলি বা কুইকলি হয়ে যায়। ক্লিয়ার? জাস্ট মাত্র প্রেশারের কারণেই। নেক্সট কোশ্চেন আর কি আছে, দ্য ইউনিট অফ ফোর্স ইন এফপিএস সিস্টেম ইজ। এফপিএস সিস্টেমের মধ্যে ফোর্সের ইউনিট কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে পাউন্ডেল। ঠিক আছে, এফপিএস এর ফুল ফর্ম হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম। তো একটু দেখে নিই এর ব্যাপারে, ইন দ্য ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম অর এফপিএস সিস্টেম অফ ইউনিট, দ্য ইউনিট অফ মাস ইজ পাউন্ড অ্যান্ড ইউনিট অফ অ্যাক্সেলারেশন ইজ ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম অথবা এফপিএস সিস্টেমের মধ্যে মাসের যে ইউনিট সেটা হচ্ছে কি পাউন্ড এবং অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে কি ফিট পার সেকেন্ড স্কোয়ার। Therefore, the FPS unit of force is LB feet per second square which is called poundel or PDL. আর FPS unit of force হচ্ছে সেটা হচ্ছে কি LB feet per second square, যেটাকে বলা হয় কি পাউন্ডেল অথবা PDL। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, দ্য লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বডি ইজ ড্যাশ। তো আমাদের মানব শরীরের মধ্যে সবথেকে বড় অর্গান কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে লিভার। তো হিউম্যান বডির মধ্যে সবথেকে বড় যে অর্গান সেটা হচ্ছে কি লিভার। ক্লিয়ার? এটা দেখে নিই ব্যাপারে, দ্য লার্জেস্ট সলিড ইন্টারনাল অর্গান ইজ ইয়োর লিভার। ইট ওয়েটস অ্যাপ্রক্সিমেটলি 3 to 3.5 pound or 1.36 to 1.59 kilogram. It is about the size of a football. তো আমাদের শরীরে যদি সলিড ইন্টারনাল অর্গানকে যদি কনসিডার করা সেটা সবথেকে বড় অর্গান হচ্ছে কি লিভার। এর অ্যাপ্রক্সিমেটলি ওজন হচ্ছে 3 থেকে 3.5 পাউন্ড অথবা 1.36 to 1.59 কেজি। ক্লিয়ার? এতটাই কিন্তু বড় অর্গান আমাদের লিভারটি। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য স্ট্রংগেস্ট মাসেল ইন আ হিউম্যান বডি ইজ ফাউন্ড ইন ড্যাশ। তো আমাদের হিউম্যান বডির মধ্যে স্ট্রংগেস্ট যে মাসেলটি সেটি কোন জায়গায় অবস্থিত আছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে জ। ঠিক আছে, তো হিউম্যান শরীরের মধ্যে
জয়ের মধ্যে একটা মাসেল আছে, সেটাকে বলা হয় ম্যাসেস্টার মাসেল। তো সেই ম্যাসেস্টার মাসেলটি কিন্তু সবথেকে স্ট্রংগেস্ট মাসেল আমাদের শরীরের মধ্যে। ক্লিয়ার? তো একটু দেখে নিই এর ব্যাপারে। দেয়ার আর 3 টাইপস অফ মাসেল টিস্যু। দেয়ার আর skeletal muscle. About average adult male consists of 42% skeletal muscle, while an average adult female consists of 36%, also known as voluntary muscle. তো যদি আমি skeletal muscle যদি কথা বলি, মেলের শরীরের মধ্যে 42% skeletal muscle আছে এবং ফিমেলের শরীরে প্রায় 36% কিন্তু কনসিস্ট করছে skeletal muscleটি। আর এগুলোকে বলা হয় কি ভলেন্টারি মাসেল। দু ধরনের মাসেলস হয়, ঠিক আছে। ভলেন্টারি মাসেল অ্যাকশন হিসাবে দু ধরনের মাসেল হয়, যদি অ্যাকশনকে কনসিডার করি সে ধরনের দুটো মাসেল হয়, একটা হচ্ছে ভলেন্টারি মাসেলস, একটা হচ্ছে ইনভলেন্টারি মাসেল। ভলেন্টারি মাসেলস হচ্ছে সেই মাসেলসগুলো যেগুলো তুমি নিজের আয়ত্ত বা নিজের কন্ট্রোলে সেগুলোকে মুভমেন্ট করতে পারো, ঠিক আছে। যেমন হাত হচ্ছে, মুখের যে মাসেলসগুলো আছে, মাউথ জয়ের মধ্যে যে মাসেলসগুলো আছে, হাতে আর্মস মাসেলসগুলো আছে, ঠিক আছে। ঠোঁট, লিপস যেটা আছে, আইলিডস যেগুলো আছে, এগুলো হচ্ছে তোমার কি ভলেন্টারি, যেগুলো তুমি নিজের কন্ট্রোলে মানে নিজের ইচ্ছায় সেগুলোকে তুমি মুভমেন্ট করতে পারো। আর ইনভলেন্টারি হচ্ছে যেগুলো কিন্তু তোমার আয়ত্তে নেই, অটোমেটিকলি কিন্তু বডি ফাংশনিং করছে। ক্লিয়ার? স্মুথ মাসেল দেখো কী হচ্ছে, ইট ইজ লোকেটেড উইথ এসোফেগাস, স্টমাক, ইউট্রাস, ব্রঙ্কি, ব্ল্যাডার, ব্লাড ভেসেলস অ্যান্ড ইন্টেস্টাইন। ইট ইজ নোন অ্যাজ ইনভলেন্টারি মাসেল। তাহলে এখানে যে মাসেলসগুলো আছে, এসোফেগাস, স্টমাক, ইউট্রাস, ব্রঙ্কি, ব্ল্যাডার, ব্লাড ভেসেলস, ইন্টেস্টাইন, এদের মধ্যে যে মাসেলসগুলো আছে সেগুলো হচ্ছে কি সব ইনভলেন্টারি মাসেল। এগুলোকে তুমি নিজের কন্ট্রোল কিন্তু করতে পারো, যখন খুশি তুমি এটাকে বন্ধ করতে পারবে না, যখন খুশি এগুলোকে চালাতেও পারবে না, এগুলো কিন্তু তোমার কন্ট্রোলে নাই। তো সে কারণে এগুলোকে বলা হয় কি ইনভলেন্টারি মাসেল। আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, হার্টে যে মাসেলটা আছে সেই মাসেলটাকে বলা হয় কি কার্ডিয়াক মাসেল। ইট ইজ ফাউন্ড ইন দ্য হার্ট। ক্লিয়ার? আর ম্যাসেস্টার যে মাসেল, ইট ইজ দ্য মোস্ট সুপারফিশিয়াল অ্যান্ড স্ট্রংগেস্ট মাসেল অফ ম্যাসিটেশন। ইট প্রোভাইড in herbivorous to help in chewing of plant matter. It is thick, deep and quadrilateral which consist of 2 heads. তাহলে ম্যাসেস্টার মাসেলটা হচ্ছে কিন্তু জয়ের মধ্যে থাকে, আর এটা হচ্ছে কিন্তু সব থেকে স্ট্রংগেস্ট মাসেল হিউম্যান বডির মধ্যে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াইট ব্লাড সেলস ইজ প্রডিউস ইন ড্যাশ। হোয়াইট ব্লাড সেলস কোথা থেকে এর প্রোডাকশনটি হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো থেকে কিন্তু হোয়াইট ব্লাড সেলের প্রোডাকশন হয়। ক্লিয়ার? একটু দেখে নিই এরপরে। রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড প্লেটলেটস আর প্রডিউসড ইন বোন ম্যারো। They are soft fatty tissue inside bone cavities. 2 types of white blood cells, T and B cells, lymphocytes are also produced in lymph nodes and spleen, and T cell are produced and mature in thymus gland. তো রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেটস তিনটে কোথা থেকে প্রডিউস হচ্ছে? সেটা হচ্ছে বোন ম্যারো থেকে প্রডিউস হচ্ছে। বোন ম্যারো কি একটা সফট ফ্যাটি টিস্যু বোন ক্যাভিটির মধ্যে থাকে। দু ধরনের কিন্তু হোয়াইট ব্লাড সেল হয়, টি এবং বি সেল। টি সেল প্রডিউস হচ্ছে কোথা থেকে? টি সেল এবং বি সেল দুটোই প্রডিউস হচ্ছে তোমার লিম্ফ নোডস এবং স্প্লিন থেকে। তার সাথে টি সেল প্রোডাকশন হচ্ছে কোথায়? টি সেল প্রোডাকশন এবং ম্যাচিওর হচ্ছে কোথায়? থাইমাস গ্ল্যান্ড থেকে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হোয়াট ফ্র্যাকশন অফ ইয়োর বডি ইজ ওয়াটার। তো আমাদের শরীরের মধ্যে কত ফ্র্যাকশন জল থাকে আমাদের শরীরের মধ্যে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 2/3। 3 ভাগের 2 ভাগ কিন্তু আমাদের শরীরের মধ্যে কি থাকে? সেটা হচ্ছে জল। এটা দেখে নিই ব্যাপারে। দ্য ওয়াটার কন্টেন্ট ইন হিউম্যান বডি রেফার্স টু দ্য ওয়াটার কন্টেন্ট ইন দ্য টিস্যু, ব্লাড, bones and elsewhere and makes up the significant fraction of body weight and volume. On an average, the human body contains between 60 to 65% water, which is nearly 2/3 of the body weight. তো আমাদের বডির মধ্যে, ঠিক আছে, যে জলটা থাকে তার পরিমাণ যদি আমি পার্সেন্টেজে করি সেটা হচ্ছে 60 থেকে 65% কিন্তু জল থাকে আমাদের শরীরের মধ্যে, যেটা কি হচ্ছে 2/3, 3 ভাগে 2 ভাগ কিন্তু সেটা হচ্ছে বডি ওয়েট কন্টেইন করে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য অর্গান উইচ কোঅর্ডিনেটস দ্য ডিফারেন্ট ফাংশন ইন দ্য বডি। কোন অর্গানটি ডিফারেন্ট অর্গানগুলোকে কোঅর্ডিনেশন করে? কোন অর্গান আমাদের শরীরের মধ্যে, কোন অর্গানটি ডিফারেন্ট যে অর্গানসগুলো হবে, ডিফারেন্ট যে ফাংশনের বডির মধ্যে সেগুলোকে কোঅর্ডিনেট করে? সঠিক উত্তরে যাবে অপশন সি, হচ্ছে ব্রেন। সবাই এর অ্যান্সারটা আমরা জানি। তো ব্রেন হচ্ছে একটা কমপ্লেক্স অর্গান যেটা সব ধরনের জিনিসগুলোকে কন্ট্রোল করে আমাদের শরীরের মধ্যে। এটা দেখে নিই ব্যাপারে। দ্য ব্রেন ইজ আ কমপ্লেক্স অর্গান দ্যাট কন্ট্রোলস থট, মেমোরিজ, ইমোশন, টাচ,
motor skills, vision, breathing, temperature, hunger, and every process that regulates our body. Together, the brain and spinal cord that extends from it make up the central nervous system. তো আমাদের ব্রেনটা হচ্ছে একটা কমপ্লেক্স অর্গান, সমস্ত ধরনের থট, মেমোরি, ইমোশন, টাচ, সমস্ত ধরনের কিন্তু জিনিসগুলোকে ব্রেনই কিন্তু কন্ট্রোল করে। তাহলে ব্রেনটা হচ্ছে একটা ভাইটাল অর্গান, সমস্ত ধরনের ফাংশন, সমস্ত ধরনের অর্গানকে কন্ট্রোল করা কিন্তু এইটি করা হচ্ছে কি ব্রেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, গ্যাস্ট্রিক জুস ইন হিউম্যান বডি ইজ সাপ্লাইড বাই দ্য ড্যাশ। আমাদের শরীরের মধ্যে যে গ্যাস্ট্রিক জুস সেটি কোন অর্গান থেকে এটি সাপ্লাই হয়? সঠিক উত্তরে যাবে অপশন এসে হচ্ছে স্টমাক। আমাদের শরীরের মধ্যে গ্যাস্ট্রিক জুসের সাপ্লাই করেছে কে? সেটা হচ্ছে স্টমাক। ক্লিয়ার? তো একটু দেখে নিই এরপরে, গ্যাস্ট্রিক জুস ইজ হাইলি অ্যাসিডিক উইথ পিএইচ অফ 0.9 to 1.5। তো গ্যাস্ট্রিক জুস সেটা হচ্ছে কিন্তু হাইলি অ্যাসিডিক, যার পিএইচ ভ্যালু কত হচ্ছে 0.9 থেকে 1.5। আর কি কি থাকে এর মধ্যে? ইট কন্টেইন ওয়াটার 99%, হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.4% to 0.5%, পেপসিন, লাইপেজ, গ্লাইকোপ্রোটিন অ্যান্ড মিউসিন, ক্যালসিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম সল্ট এক্সেট্রা। তো এই ধরনের সাবস্টেন্সগুলো পাওয়া যায় কিন্তু গ্যাস্ট্রিক জুসের মধ্যে। ক্লিয়ার? এটা কিন্তু হাইলি অ্যাসিডিক। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which one of the following blood group is universal donor? তো এগুলোর মধ্যে কোন ব্লাড গ্রুপকে বলা হয় সার্বিক দাতা? সবাইকে তারা ব্লাড প্রোভাইড করতে পারে। ঠিক আছে, সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে ও। ও হচ্ছে এমন ব্লাড গ্রুপ যেটা কিন্তু সার্বিক দাতা, ইউনিভার্সাল ডোনার। ঠিক আছে, সবাই কিন্তু ও সবাই কিন্তু ও গ্রুপের রক্ত তারা কনজিউম করতে পারে। বুঝতে পেরেছো? তো একটু দেখে নিই অ্যাপরে, O negative blood is considered the universal donor type because it is compatible with all A, AB and O positive blood type. If you have blood type A, you have an antigen that is specific and unique to A blood, and if you have blood type B, you have a antigen of B. তো O negative যে ব্লাড সেটাকে বলা হয় কিন্তু সার্বিক দাতা, ইউনিভার্সাল ডোনার। এটা কিন্তু যে ধরনের ব্লাড গ্রুপ থাক, এ, বি, বি, ও পজিটিভ ব্লাড গ্রুপ থাক, সবাই কিন্তু ও নেগেটিভের ব্লাড কিন্তু কনজিউম করতে পারে। ক্লিয়ার? আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টার হচ্ছে কোন ব্লাড গ্রুপ? সেটা হচ্ছে এবি। এবি হচ্ছে এমন ব্লাড গ্রুপ, এ ব্লাডও নিতে পারে, বি ব্লাডও নিতে পারে, ও ব্লাডও নিতে পারে। ঠিক আছে, তো সে কারণে এবিকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টার এবং ওকে বলা হয় কি ইউনিভার্সাল ডোনার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, দ্য নাম্বার অফ ভার্টিব্রা ইন ব্যাকবোন অফ হিউম্যান বডিজ। তো মানব শরীরের মধ্যে কতগুলো ভার্টিব্রা থাকে? হিউম্যান ব্যাকবোনের মধ্যে কতগুলো ভার্টিব্রা থাকে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 33। তাহলে অ্যাপ্রক্স প্রত্যেকটা হিউম্যান বডির মধ্যে যে নাম্বার অফ ভার্টিব্রা কতগুলো থাকে সেটা হচ্ছে 33। ক্লিয়ার? একটু দেখে নিই এরপরে, দ্য এভারেজ পার্সন ইজ বর্ন উইথ 33 ইন্ডিভিজুয়াল বোনস, the vertebra that interact and connect with each other through flexible joint called facet. By the time a person becomes an adult, most have only 24 vertebra because some vertebra at the bottom end of the spine fuse together during normal growth and development. তাহলে এভারেজ পার্সন যখন জন্ম নেয় তাদের কিন্তু কতগুলো ভার্টিব্রা থাকে? সেটা হচ্ছে 33টা ভার্টিব্রা থাকে। আস্তে আস্তে যখন বড় হয়, ঠিক আছে, সেগুলো কী হয়, কিছু কিছু নিচের ভার্টিব্রাগুলো থাকে সেগুলো জয়েন্ট হয়ে যায় স্পাইনের সাথে যখন তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয়। বাট নর্মাল কতগুলো থাকে জন্ম সবার সময়? সেটা হচ্ছে 33টা ভার্টিব্রা থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কেপেবল টু চেঞ্জ শেপ? তো এগুলোর মধ্যে কোন জিনিসটি শেপ চেঞ্জ, কোন জিনিস নিজের শেপকে চেঞ্জ করতে পারে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবার যে ফলস লেগ সেটাকে বলা হয় সিউডোপোডিয়া, সেই ফলস লেগের দ্বারা অ্যামিবা নিজের শেপস কিন্তু পুরোপুরি চেঞ্জ করতে পারে। ক্লিয়ার? তো দেখে নিই এর ব্যাপারে, অ্যান অ্যামিবা চেঞ্জেস ইটস শেপ বাই ইউজিং pseudopod or false food. The single-celled amoeba push out part of its cell into tentacles like extension to form the pseudopod. This change the shape of amoeba. The amoeba then can pull the rest of the cell cytoplasm into the pseudopod, again changing itself. তাহলে অ্যামিবার যে পার্টটা থাকে সেটা হচ্ছে ফলস লেগ, সিউডোপোডিয়া। সেই ফলস লেগ কিন্তু চারদিকে তারা মুভমেন্ট করতে পারে, আর এইভাবে অ্যামিবা কিন্তু নিজের শেপগুলোকে চেঞ্জ করতে পারে। অ্যামিবার শেপটা বিভিন্ন রকমের শেপ জলের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে,
বিভিন্ন রকম শেপ কিন্তু অ্যামিবার পাওয়া যায়, এই ধরনের অনেক শেপ থাকে, অ্যামিবা নিজের শেপগুলোকে ইজিলি চেঞ্জ করতে পারে ফলস লেগের থ্রুতে, সেটা বলা হয় সিউডোপোডিয়া। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, ইন আ নন ভেন্টিলেটেড রুম আ চারকোল ফায়ার ইজ ফাউন্ড টু ব্রিং। তাহলে নন ভেন্টিলেটেড যদি রুম থাকে, কোনো যদি ভেন্টিলেটর থাকে না, সে রুমটার মধ্যে যদি কোনো ভেন্টিলেটর যদি না থাকে, তাহলে সেখানে যদি একটা চারকোলকে যদি আগুন লাগানো হয়, চারকোল যদি জ্বালানো হয়, তাহলে সেটা কি গ্যাসে পরিণত হবে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। খুবই হার্মফুল গ্যাস। ঠিক আছে, তো যদি একটা নন ভেন্টিলেটেড রুমে, যে রুমে কোনো ভেন্টিলেটর নাই, সেখানে যদি একটা যদি আগুন লাগানো হয়, একটা চারকোলকে যদি জ্বালানো হয়, সেই চারকোলটা কিন্তু কী গ্যাসে পরিণত হবে? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা কিন্তু একটা কালারলেস, টেস্টলেস, একটা ওডারলেস গ্যাস, কিন্তু ফ্লেমেবল। আর এটা কিন্তু যদি বেশি পরিমাণে কেউ যদি কনজিউম যদি করে নেয়, ইনহেল যদি করে নেয়, তার কিন্তু প্রাণও যেতে পারে। ক্লিয়ার? তো এটা দেখে নিয়ে ব্যাপারে, কার্বন মনোক্সাইড ইজ আ কালারলেস, অডারলেস, টেস্টলেস, ফ্লেমেবল গ্যাস দ্যাট ইজ slightly less dense than air. Carbon monoxide consists of one carbon atom and one oxygen atom. It is the simplest molecular oxocarbon family. তো কার্বন মনোক্সাইড হচ্ছে একটা কালারলেস, অডারলেস, টেস্টলেস, ফ্লেমেবল গ্যাস, যেটা কিন্তু স্লাইটলি লেস ডেন্সার দেন এয়ার। এর যে ডেন্সিটি সেটা হচ্ছে এয়ার থেকে অনেকটাই একটু হলেও কম। তো কার্বন মনোক্সাইড কনসিস্ট অফ ওয়ান কার্বন অ্যাটম অ্যান্ড ওয়ান অক্সিজেন অ্যাটম। কার্বন মনোক্সাইডের ফর্মুলা হচ্ছে কি? CO, একটা কার্বন এবং একটি অক্সিজেন। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি ফর স্টেনলেস স্টিল। তো এগুলোর মধ্যে স্টেনলেস স্টিল তৈরি করার জন্য কোন জিনিসটি দরকার নেই? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে মাইকা। আয়রন, ক্রোমিয়াম, নিকেল প্রত্যেকটাই লাগে স্টেনলেস স্টিল তৈরি করার জন্য, কিন্তু মাইকার কিন্তু কোনো ব্যবহার হয় না স্টেনলেস স্টিল তৈরি করার সময়। তো দেখে নিয়ে ব্যাপারে, stainless steels are steel containing at least 10.5% chromium, less than 1.2% carbon and other alloying elements. Stainless steel's corrosion resistance and mechanical properties can be further enhanced by adding other elements such as nickel, molybdenum, titanium, niobium, manganese, etc. তো স্টেনলেস স্টিল মধ্যে 10.5% ক্রোমিয়াম থাকে, লেস দেন 1% তোমার 1.2% কি থাকে? কার্বন থাকে, এবং তার সাথে কিছু আরও অ্যালয়িং এলিমেন্টস থাকে। স্টেনলেস স্টিলকে কোরোশন রেজিস্ট্যান্স, মেকানিক্যাল প্রপার্টি যদি স্ট্রেংথ করার জন্য কী কী ইউজ করা হয়? তার মধ্যে নিকেল, মলিবডেনাম, টাইটেনিয়াম, নোবিনিয়াম এবং ম্যাঙ্গানিজ ইউজ করা হয়, কিন্তু মাইকা কিন্তু কোনো সময় ইউজ করা হয় না স্টেনলেস স্টিলের তৈরি করার সময়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য থিওরি অফ এভলিউশন ওয়াজ ডেভেলপ বাই। এভলিউশনের থিওরিটি কে ডেভেলপ করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, ডারউইন। এর সঠিক উত্তরে যাবে অপশন এ, ডারউইন। তো দেখে নিয়ে ব্যাপারে, দ্য থিওরি অফ এভলিউশন ইজ শর্টেন্ড ফ্রম দ্য টার্ম থিওরি অফ এভলিউশন বাই ন্যাচুরাল সিলেকশন ওয়াজ প্রপোজড বাই চার্লস ডারউইন অ্যান্ড অ্যালফ্রেড রাসেল ওয়ালেস ইন 19th century। তো থিওরি অফ এভলিউশনটাকে শর্টেন্ড করা হয়েছিল, আগে এটাকে বলা হয় থিওরি অফ এভলিউশন বাই ন্যাচুরাল সিলেকশনস। তো এইটি প্রপোজ করেছিলেন চার্লস ডারউইন এবং অ্যালফ্রেড রাসেল ওয়ালেস 1900 শতাব্দীতে। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন কি আছে, হাউ মেনি পেয়ার্স অফ ক্রোমোজোমস আর দেয়ার ইন হিউম্যান সেল। তো আমাদের হিউম্যান সেলের মধ্যে কতগুলো পেয়ার অফ ক্রোমোজোমস থাকে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 23। কতগুলো থাকে? 46টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, সেটাকে বলা হয় 23 পেয়ার। 22 পেয়ার্স থাকে হচ্ছে অটোজোম, আর 1 পেয়ার থাকে সেটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমস। এগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম অথবা অ্যালোজোম। ক্লিয়ার? টোটাল কতগুলো হচ্ছে? এটা হচ্ছে 44, এটা হচ্ছে 2, সেটা হচ্ছে 46। টোটাল নাম্বার অফ ক্রোমোজোম কত থাকে? 46 অথবা 23 পেয়ার্স। ঠিক আছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, এখানে পেয়ার্স বলেছে, পেয়ার্স বলে 23 হবে, আর যদি বলে হাউ মেনি ক্রোমোজোমস আর দেয়ার, তাহলে সেটা হবে কত? 46। কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে পড়ে অ্যান্সারটা দেবে। তাহলে হিউম্যান সেল হ্যাভ 23 পেয়ার্স অফ ক্রোমোজোমস, 22 পেয়ার্স অফ অটোজোমস অ্যান্ড 1 পেয়ার অফ সেক্স ক্রোমোজোম, গিভিং টোটাল নাম্বার অফ 46 পার সেল। বুঝতে পারলে? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন সায়েন্সের উপরে, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেক কোয়েশ্চেন বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও ডাউট থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে ডাউটটা কমেন্ট করে জানাবে, তোমাদের ডাউটটাকে সেখানে ক্লিয়ার করে দেওয়া হবে। আর সকলকে একটা রিকোয়েস্ট করছি, ভালো করে ভিডিওটা দেখবে এবং যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো খাতায় নোট ডাউন করে রাখবে,
এবং সেগুলোকে ভালো করে রিভিশন করে একদম মাথায় ঢুকে নেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? আর সকলকে একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের যে WBCS প্রিলিমস 2021 যে মক টেস্ট সিরিজটি আছে, এটা আর কিছুদিনের মধ্যেই এটাকে স্টপ করে দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু এখনও অনেক এনরোলমেন্ট হয়েছে আর ফিডব্যাকও কিন্তু খুবই ভালো। যারা এখন এর মধ্যে এনরোলমেন্ট করনি, তোমরা এর মধ্যে এনরোলমেন্ট করতে পারো। এটার যদি তোমরা বেনিফিট নিতে চাও, তো আমার যে কুপন কোড আছে AMAR, এই কুপন কোডটা যদি ইউজ করো সেখানে তোমরা 50% স্ট্রেট ডিসকাউন্ট পেয়ে যাবে। খুবই এফেক্টিভ, এটা তোমাদের প্রিপারেশনটাকে আরও বেটার থেকে বেস্ট করে দেবে। তো অবশ্যই তোমরা কিন্তু একবার ভেবে এটার মধ্যে এনরোলমেন্ট করলেও করতে পারো। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে ভিডিওটা শেয়ার করো। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড করা হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।